আজকে আমরা পড়ব দশম শ্রেণীর সিন্ধু তীরে নামক কবিতাটি। তাহলে চলো আমরা সিন্ধু তীরে নামক কবিতাটি পড়ে নিই। আজকে আমাদের পড়ার বিষয়বস্তু এটাই হবে যে আমরা পুরো কবিতাটি পড়ব এবং প্রত্যেকটা শব্দের আক্ষরিকগতভাবে মানে বুঝব এবং সেখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে সেগুলো বলে দেব। কিন্তু সেটা আজকের ভিডিওতে না, নেক্সট ভিডিওতে তোমাদের আমি বলে দেবো। চলো তাহলে আমরা দেখে নিই সিন্ধু তীরে নামক কবিতাটি। প্রথমেই আমাদের জানতে হবে কি সিন্ধু তীরে কবিতাটি কে লিখেছে বা তার পরিচয় কি। সিন্ধু তীরে কবিতাটি লিখেছে সৈয়দ আলাউল, তাই তো? এই যে সৈয়দ আলাউলের কথা আমরা পড়ছি, ইনি ছিলেন আরাকান রাজসভার একজন কবি। এবার আমরা জানবো এই যে সিন্ধু তীরে কবিতাটির নাম দেওয়া হয়েছে সিন্ধু তীরে, এর মানে কি। আমরা সবাই জানি যে এই যে তীর, তীর মানে কি নদীর পাড়কে বোঝানো হয়, তাই তো? আর কি সিন্ধু, এখানে সিন্ধু বলতে কিন্তু কোনো নদীকে বোঝানো হয়নি। অনেকেই তোমরা ভাবতে পারো যে সিন্ধু তীরে মানে হলো কোনো সিন্ধু নদীর তীরের কথা বলা হচ্ছে, কিন্তু না, সিন্ধু তীরে মানে হলো, সিন্ধু বলতে আমরা সাগর বা সমুদ্রকে বুঝবো, মানে সমুদ্রের পাড়ে কিংবা সাগরের পাড়ে। এই কবিতাটি পড়ার আগে তোমাদেরকে একটা বিষয় বলে দেওয়া উচিত, যেটা হলো এই কবিতাটি পড়তে পড়তে আমরা পদ্মার নাম পাবো আর পদ্মাবতীর নাম পাবো। তাহলে এবার আমরা জানতে চাইবে, মানে তোমরা জানতে চাইবে তাহলে পদ্মা কে আর পদ্মাবতী বা কে। পদ্মা, পদ্মা হচ্ছে এখানে সমুদ্রগুপ্ত, মানে তোমরা ইতিহাসে পড়েছো না সমুদ্রগুপ্ত রাজা, বলতে পারো এখানে কবিতা অনুসারে সমুদ্র রাজার কন্যা হচ্ছে এখানে পদ্মা। আর পদ্মাবতী হলো চিত্তরের রাজা রত্নসেনের স্ত্রী, ঠিক আছে? চিত্তরের রাজা রত্নসেনের স্ত্রী পদ্মাবতী। এবার আমাদের জানতে হবে যে এই পদ্মাবতী আর পদ্মা সম্পর্কে, কিন্তু এই পদ্মাবতী আর পদ্মা কেন এলো কবিতাতে, তাই তো? চলো তাহলে আমরা জেনে নিই যে পদ্মাবতী আর পদ্মা কেন এলো। কবিতাটি পড়ার আগে এই কবিতার যে পূর্ব ঘটনা সেটা একটু বলি। চিত্তরের রাজা ছিল রত্নসেন। সে বিয়ে করতে গিয়েছিল সিংহলের রাজকুমারী পদ্মাবতীকে। পদ্মাবতী ছিল সেই সময়ে সবথেকে সুন্দরী একজন নারী। এই পদ্মাবতীকে বিয়ে করে আসার সময় রত্নসেনকে প্রচুর পরিমাণে ধন সম্পত্তি কিন্তু দিয়েছিল। কে দিয়েছিল? সিংহলের রাজা। সিংহলের রাজা কে তাহলে? এখানে সিংহলের রাজা হলো পদ্মাবতীর পিতা বা পদ্মাবতীর বাবা। সেও যেহেতু একটা ভালো, মানে রাজার রাজার মেয়ে, তাই তাকে নিশ্চয়ই অনেক সম্পত্তি দিয়েছে এবং সেইগুলো কিন্তু সমুদ্র রাজা না, রত্নসেন নিয়ে আসছে। এবার রত্নসেন তার স্ত্রীকে নিয়ে যে পথ দিয়ে সে তার মানে গন্তব্যে যাচ্ছে বা সে তার বাড়ি নিয়ে যাচ্ছে তার স্ত্রীকে, সেইটা হলো জলপথ। এবার জলপথে যাওয়ার সময় সে কিন্তু একা যায়নি, মানে সে তার এই যে রত্নসেন তার স্ত্রী সহ তার স্ত্রীর আরও 4টে বলতে পারো সখী বা বান্ধবীকে নিয়ে যাচ্ছে। তার মানে আমরা এখানে কি পেলাম? সমুদ্রপথে কারা কারা যাচ্ছে? সমুদ্রপথে যাচ্ছে হচ্ছে রত্নসেন এবং তার স্ত্রী এবং তার 4 সখী, মানে পঞ্চকন্যা এবং রত্নসেন, তাই তো? এটুকু আমরা বুঝলাম। এবার রত্নসেনের ওই যে ধন সম্পত্তি, মানে সিংহলের রাজা মানে বা পদ্মাবতীর বাবা তাকে মানে বিয়ের যৌতুক হিসেবে দিয়েছে, সেইগুলোকে দেখে সমুদ্র রাজার একটু লোভ হয় যে এত ধন সম্পত্তি নিয়ে যাচ্ছে, তাহলে আমি যদি কিছু চাই তাহলে দেখা যাক পাওয়া যায় নাকি। তো সেই সময় সে ছদ্মবেশে আসে কোথায়? সেই রত্নসেনের কাছে, এবং তাকে বলে যে তুমি তো এত সম্পত্তি নিয়ে যাচ্ছ, আমাকে তুমি কিছু অংশ দিয়ে যাও। কিন্তু এই কথা শুনে তার খুব মানে সে ক্ষুব্ধ হয়ে যায়, বলে না হবে না, যাও এখান থেকে, তাড়িয়ে দেয়। তাড়িয়ে দেওয়ার পর এবার তো সমুদ্র রাজা খুব ক্ষিপ্ত হয়ে গিয়েছে, কেন সে আমার সাথে এরকম করবে, এরকম তার ভাবনা জন্মায়। তখন সে কি করে? তখন সে করে এটাই যে তুমি যখন আমাকে কিছু দিলে না, তাহলে আমি সমুদ্রে এবার মানে বিশাল তাণ্ডব শুরু করে দেয়, ঢেউয়ের বিশাল তাণ্ডব শুরু হয়। তাণ্ডবের ফলে কি হয়? ওই যে পঞ্চকন্যা আর সমুদ্র রাজা না, রত্নসেন আলাদা হয়ে যায়।
আলাদা হয়ে যাওয়ার সময় ওই পঞ্চকন্যাকে মানে তার স্ত্রী সহ যে 4 কন্যা ছিল তাদেরকে একটা ভেলার ওপরে তুলে দেয় ওই রত্নসেন। আর রত্নসেন কি করে, ওই একটা কাঠের পাটাতনের ওপর ভাসতে ভাসতে যায়, মানে মানে পঞ্চকন্যা আর ওই রত্নসেন আলাদা হয়ে যায়। তারা কিন্তু সমুদ্র পথে যাচ্ছিল, জলপথে যাচ্ছিল, আমি আগেই বলেছি, তার মানে নিশ্চয়ই কোনো নৌকা, বড় নৌকা করে যাচ্ছিল এরকম। এর ফলে তারা আলাদা হয়ে যায়। আলাদা হয়ে যাওয়ার ফলে কি দেখা যায়, এবার তারা মানে পঞ্চকন্যা ভাসতে 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 এক জায়গায় পৌঁছে যায়। এই কবিতাটা পড়ার সময় আমরা এই যে পঞ্চকন্যার নাম পাচ্ছি, এই পঞ্চকন্যা কিন্তু সমুদ্রের এক তীরে গিয়ে অজ্ঞান বা অসচেতন হয়েই কিন্তু পড়েছিল, অজ্ঞান হয়েই পড়েছিল। এবার কবিতা মানে অসচেতন হয়ে পড়েছিল সমুদ্রের তীরে, এই যে সিন্ধু তীরে কবিতাটির নাম দেওয়া হয়েছে কিন্তু এই কারণে। এবার আমরা কবিতাটির যে ভাববস্তু বা প্রত্যেকটা লাইনের যে মানে সেটা আমরা জানব। ঠিক আছে, চলো তাহলে কবিতাটির আক্ষরিক মানে আমরা বুঝে নিই। কবিতাটি সম্পূর্ণ বোঝার আগে তোমাদেরকে একটা অনুরোধ, তোমরা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। চলো তাহলে এবার আমরা কবিতার প্রত্যেকটা শব্দের আক্ষরিকগত মানে বুঝে নিই, যাতে আমাদের পরবর্তীকালে কোনো প্রশ্ন করতে গিয়ে আমাদের কোনো অসুবিধা না হয়, আমরা প্রত্যেকটি প্রশ্নেরই অ্যান্সার পারি, তাই তো? চলো তাহলে কবিতার দেখো প্রথম লাইন, কন্যারে ফেলিল যথা জলের মাঝারে তথা দিব্যপুরী সমুদ্র মাঝার। এখানে যে কন্যা, এখানে কোন কন্যার কথা বলা হচ্ছে? তোমাদের আমি একটু আগেই বলেছি, কন্যা কে জলের মধ্যে ভাসতে ভাসতে এসেছিল? রত্নসেনের স্ত্রী, তাই তো? রত্নসেনের স্ত্রী পদ্মাবতী এখানে এসেছিল ভাসতে ভাসতে জলের মধ্যে। এখানে তাহলে কে ফেলেছে? জলের মাঝারে সমুদ্রের ঢেউ তাকে জলের মাঝখানে নিয়ে এসে ফেলেছে। সেই জায়গাটা কীরকম? সেই জায়গাটা দিব্যপুরী সমুদ্রের মাঝার। দিব্যপুরী বলতে কি বোঝায়? মানে খুব সুন্দর মনোরম জায়গা, যেখানে দিব্য, দিব্য বলতে এখানে ভগবান থাকে এমন সুন্দর জায়গাকে কিন্তু বোঝানো হচ্ছে। সেই দিব্যপুরীর মাঝে এখানে পদ্মাবতীকে সমুদ্রের জলে মানে ঢেউয়ে পদ্মাবতীকে সমুদ্রের মাঝারে ফেলে দিয়েছে, সেই জায়গাটাকে কিন্তু দিব্যপুরীর সাথে তুলনা করা হচ্ছে। তারপরের লাইন দেখো কি বলেছে, অতি মনোহর দেশ নাহি তথা দুঃখ ক্লেশ সত্য ধর্ম সদা সদাচার। অতি মনোহর দেশ, তাহলে কন্যাকে মানে পদ্মাবতীকে যেই জায়গায় ফেলেছে সেই জায়গাটা খুবই মনোহর, মানে মানুষকে কী বলবো আকর্ষণ করে নিতে পারবে, বা সেই জায়গায় থাকতে মানুষের খুবই ভালো লাগবে, এমন জায়গাতেই কিন্তু পদ্মাবতীকে সেই ঢেউ নিয়ে এসে ফেলেছে। নাহি তথা দুঃখ ক্লেশ, মানে এমন জায়গায় ফেলেছে যা কোনোদিনও সেই জায়গায় মানুষের কোনোদিনও কোনো দুঃখ কষ্ট বা হতেই পারে না, এমন জায়গায় কিন্তু সেই পদ্মাবতীকে নিয়ে ফেলেছে সেই ঢেউ। এবার সেখানে কি হয়, সত্য ধর্ম সদা সদাচার। এখানে সদাচার, সদাচার মানে কি বলতো? সদাচার মানে সেইখানকার মানুষেরা প্রত্যেকের সাথে খুব ভালো আচরণ করে। সদাচার শব্দটিকে যদি আমরা ভাঙি তাহলে কি পাবো? সদা যুক্ত আচার, মানে সৎ যুক্ত আচার। যেখানকার মানুষদের আচার ব্যবহার খুব ভালো তারাই তো সদাচার করবে, তাই তো? তাহলে এখানে আমরা বুঝতে পারছি কি, মানে এই যে মনোহর দেশে যে সমস্ত মানুষেরা রয়েছে তারা খুব সৎ এবং তাদের আচার ব্যবহারও খুবই ভালো। তারপরে দেখো তৃতীয় লাইন, সমুদ্র নিপতি সুতা। এখানে নিপতি, এই যে নিপতি শব্দের মানে কি? নিপতি মানে হলো রাজা। তাহলে আমরা কি পেলাম? সমুদ্র নিপতি বলতে সমুদ্র রাজার সুতা পদ্মা নামে গুণজুতা, মানে সমুদ্র রাজার কন্যা কি নামে পরিচিত? পদ্মা নামে পরিচিত। তোমাদের কিন্তু আমি আগেও বলেছি, এই যে পদ্মাবতী যে সমুদ্রের ধারে অজ্ঞান অবস্থায় পড়েছিল তাকে কিন্তু পরিচর্যা করেছে কে? তার সেবা শুশ্রূষা করেছে কিন্তু এই পদ্মা। এই পদ্মা কে? এই পদ্মা হচ্ছে সমুদ্রগুপ্তের কন্যা, তাই তো? সমুদ্রগুপ্তের কন্যা হলো পদ্মা, যাকে সেবা শুশ্রূষা করে ভালো করেছে, মানে সেবা শুশ্রূষা করেছে কে? পদ্মা করেছে। কার করেছে? সমুদ্র মানে ওই রত্নসেনের স্ত্রী পদ্মাবতীর।
নামে গুণযুতা, মানে সমুদ্র রাজার কন্যা পদ্মাবতী নামে কিন্তু তার নামে সে প্রসিদ্ধ, মানে তাকে সবাই পদ্মা নামে চেনে। এবার দেখো সিন্ধু তীরে দেখি দিব্যস্থান। এবার সেই সিন্ধু তীরে কি দেখছে? দিব্যস্থান দেখছে। এই যে দিব্যস্থান আর এখানে দিব্যপুরী, দেখো দুটো অনেকটা এক না? এখানেও দিব্য আছে, এখানেও দিব্য আছে, তাই তো? এখানে কি হয়েছে? স্থান আছে, মানে এই যে আমরা প্রথম লাইনটা পড়ার সময় দিব্যপুরী শব্দটা পেয়েছিলাম, এটার মতোই দিব্যস্থান, মানে জায়গাটা ভীষণ সুন্দর মনোরম, মানুষের জন্য কোনো অসুবিধা হবে না সেখানে। সবাই মানে মানুষেরা খুব ভালোভাবে থাকতে পারবে, কোনো কোনো কিছু খারাপ নেই, মানুষেরাও সৎ আছে এখানে। তারপরে দেখো এখানের যে পরিচয়, মানে এই যে দিব্যস্থান, সেই দিব্যস্থানটা কিরকম সেটার বর্ণনা দিচ্ছে। উপরে পর্বত এক, ফল ফুলে অতিরেক, তার পাশে রচিত রচিত উদ্যান। উপরে পর্বত, এখানে কার উপরে পর্বত? এই যে সিন্ধু তীর, মানে যেখানে এসে ওই কন্যা পড়েছিল তার উপরে কি রয়েছে? পর্বত রয়েছে। আর কি সেই উদ্যানের আছে ফুল ফুলে অতিরেক, মানে ফুল আর ফলে একবারে প্রাচুর্য, প্রচুরই ফুল ফলে ভরা সেই জায়গা। তার পাশে রচিত উদ্যান, মানে এতই ফুল ফলে বাগান দ্বারা ঘেরা যে এখানে একটা রচিত করলো উদ্যান। রচিত উদ্যান মানে কি? সেখানে তৈরি করে ফেললে একটা উদ্যান। এই উদ্যান শব্দের সাথে নিশ্চয়ই তোমরা সকলেই পরিচিত। উদ্যান মানে কি? উদ্যান মানে হলো বাগান, বাগান বলতে পারি কিংবা বাগিচা বলতে পারি, তাই তো? তাহলে সেই যে জায়গায় এসে পড়েছিল সেই পদ্মাবতী, সেই জায়গাটায় কি দেখলাম? উপরে পর্বত রয়েছে, চারিদিকে ফুল ফলের বাগান দ্বারা ঘেরা, তাই তো? তারপরে দেখো কি? নানা পুষ্প মনোহর সুগন্ধি সৌরভতর, নানা ফুল নানা ফল বৃক্ষ সুলক্ষণ। এখানে কি হয়েছে? নানা পুষ্প মনোহর, মানে সেই জায়গায় বা সেই উদ্যানে এতটাই সুন্দর ফুল যা মানুষের মনকে কিন্তু হরণ করে নেয় বা মানুষের ভালো লেগে যায় এমন। ভালো লাগে এমন জায়গা। তাহলে কি হচ্ছে? সেই ফুলের সুগন্ধিতে সৌরভ ভর, চারিদিকটা খুব সুন্দর হয়ে গেছে, ফুলের গন্ধতে চারিদিক খুব সুন্দর গন্ধ আছে। তারপরে কি? নানা ফল বৃক্ষ সুলক্ষণ, শুধু সেই জায়গায় শুধু ফুল আছে এমন না, সেখানে কিন্তু নানা ধরনের ফলের বৃক্ষও আছে। শুধু ফল না, সুলক্ষণ বৃক্ষ। সুলক্ষণ বলতে কি বোঝায়? দামি, দামি বা মূল্যবান গাছও কিন্তু সেখানে রয়েছে। তাহাতে বিচিত্র টঙ্গী, এখানে এবার টঙ্গী, টঙ্গী শব্দটা নিশ্চয়ই তোমাদের কাছে নতুন, তাই তো? টঙ্গী মানে কি? প্রাসাদ বা রাজপ্রাসাদ। এবার মনে হতেই পারে এই রাজপ্রাসাদটি কার? মাঝখানে এই যে পর্বত বলছিল, চারিদিকে সুন্দর একটা মনোরম পরিবেশের ব্যাখ্যা করছিল, হঠাৎ করে এখানে কি করে টঙ্গী আসলো বা প্রাসাদ আসলো? তাহা বিচিত্র টঙ্গী হেমরত্ন নানা রঙ্গী, মানে এখানে প্রাসাদটা কার আমরা তার পরের লাইনে গিয়ে জানবো। সেই প্রাসাদের বৈশিষ্ট্যটা আগে আমরা জেনে নিই। দেখো কি বলেছে? হেমরত্নে নানা রঙ্গী। হেমরত্ন, হেম মানে কি? হেম বলতে এখানে সোনা, আর রত্ন দ্বারা সেই প্রাসাদ কিন্তু সজ্জিত। আর কি? তাহা তাহা তথা কন্যা থাকে সর্বক্ষণ। এখানে যে কন্যার কথা বলা হচ্ছে, এই কন্যাটা কার কন্যা? এটাই কিন্তু সেই সমুদ্র রাজার কন্যা থাকে। কোথায় থাকে? এই টঙ্গীতে থাকে। তার চারপাশের আমরা পরিবেশের বর্ণনা পেয়েছি, উপরে পর্বত রয়েছে, ফুল ফলে ভরা রয়েছে, আর কি সেখানে সুলক্ষণ বৃক্ষ থাকে, সেই মানে প্রাসাদটা হেমরত্ন দ্বারা খজ্জিত। তাহলে আমরা বুঝতে পারলাম এইটুকু। যদি তোমাদের কোনো কোনো জায়গায় অসুবিধা হয়ে থাকে সেটা তোমরা কমেন্ট করে বলো, উত্তর দেওয়ার চেষ্টা করব। চলো তাহলে আমরা এবার পরের অংশটুকু জেনে নিই। দেখো তাহলে পরের লাইন থেকে, পিতৃপুরে ছিল নিশি। তোমরা কিন্তু আমার লেখা না বুঝতেও পারো, বা আমি পরিষ্কার করে লেখারই চেষ্টা করেছি, তোমরা তোমাদের বই দেখে মিলিয়েও পড়তে পারো, দেখবে আশা করি বুঝতে পারবে। দেখো তাহলে চলো শুরু করি আবার পড়া। পিতৃপুরে ছিল নিশি, এখানে পিতৃপুর, পিতৃ, পিতৃ শব্দটার সাথে নিশ্চয়ই আমরা সবাই পরিচিত। আমরা সবাই জানি পিতৃ শব্দের অর্থ কি? বাবা। কিন্তু এখানে কার বাবা? এখানে বাবা হচ্ছে পদ্মার, বলতে সমুদ্রগুপ্তকে এখানে পিতৃ মানে বাবা। সমুদ্রগুপ্ত এখানে বাবা, মানে সমুদ্রগুপ্তকে এখানে তুলনা করা হয়েছে, তুলনা না সমুদ্রগুপ্তই।
পিতৃপুরে ছিল নিশি, মানে সমুদ্রগুপ্তর কন্যা পদ্মা রাতে ছিল কোথায়, মানে নিশি মানে তো রাত্রে আমরা জানি, মানে পিতৃপুরে তাহলে কি ছিল, নানা সুখে খেলি হাসি, মানে এইখানে যে পদ্মা রাত্রেবেলা খুবই হেসে খেলে বা সুখে ছিল। যদি হইল সময় প্রত্যুষ, মানে এইখানে প্রত্যুষ, প্রত্যুষ শব্দের অর্থ কি, ভোর, মানে যখন ভোরবেলা হলো। এবার আমরা জানবো, মানে পুরো এই যে দুটো লাইন, এই দুটো লাইনের মানে কি, রাত্রেবেলা ছিল, আমরা বুঝতেই পারলাম রাত্রেবেলা এখানে কি ছিল, সমুদ্রগুপ্তের কন্যা পদ্মা হেসে খেলে রাতের বেলা ছিল। কিন্তু যখন ভোরবেলা হলো তখন তাহলে কি হলো, তখন দেখো দ্বিতীয় লাইন কি, সখীগণ করি সঙ্গে আসিতে উদ্যান রঙ্গে সিন্ধু তীরে রহিছে মাঞ্জস। তাহলে এই যে পিতৃপুরের কন্যা পদ্মা, সে কিন্তু সখীগণকে সঙ্গে নিয়ে কোথায় যাচ্ছে, আসছে সে উদ্যান রঙ্গে, মানে উদ্যানের মাঝে। সেখানে কি দেখছে, মাঞ্জস দেখছে। এই মাঞ্জস শব্দের অর্থ কি, ভেলা। ভেলা মানে বোঝো তো, আমি কিন্তু পড়ানোর আগে বা পড়ানোর শুরুতে তোমাদের বলেছিলাম সেই মাঞ্জসের কথা। মাঞ্জস কি, মাঞ্জস হচ্ছে যেটাতে করে ওই পঞ্চকন্যা ভাসতে ভাসতে সমুদ্রের মাঝে থেকে একটা জায়গায় এসে পড়েছিল, সেই ভেলার কথাই কিন্তু এখানে বলা হচ্ছে। সেই ভেলাতে কি হয়েছে, সেই ভেলাটা কোথায় এসে পড়েছে, সেই ভেলাটাও এসে পড়েছে উদ্যানে। কোন উদ্যান, এখানে বোঝাতে চাইছে এই উদ্যানটা হচ্ছে যেটা সিন্ধু তীরে অবস্থিত, সিন্ধু তীরের পাশে গিয়েছে, সেই উদ্যানে গিয়ে এখানে এসেছে কে, এই মাঞ্জসটা এসে পড়েছে। এবার সেই মাঞ্জস, মানে হঠাৎ করে দেখছি আমার উদ্যানের মাঝে ভেলা একটা, তাহলে তো আমি একটু অবাক হবই। তখন পদ্মা কি বলছে, পদ্মা বলছে, মনেতে কৌতুক বাসি তুরিত গমনে আসি দেখে চারি সখী চারি ভীত। তাহলে মনেতে, কার মনে, এটা হচ্ছে এই পদ্মার মনে। পদ্মার মনে কি হচ্ছে, একটা কৌতুক, একটা কৌতুক জন্মাচ্ছে। কিসের জন্য কৌতুক, বা একটা সন্দেহ জন্মাচ্ছে যে আমার উদ্যানে কেন ভেলা এসে পড়ে রয়েছে। তুরিত গমনে আসি, মানে খুব তাড়াতাড়ি করে আসছে, কোথায় আসছে, দেখে চারি ভীত, মানে তাড়াতাড়ি ওই ভেলাটা দেখে তারা তাড়াতাড়ি করে আসছে যে উদ্যানের মাঝে কি, এইটা ভেবে। দেখে চারি সখী চারি ভীত, মানে যে চারটে সখী, মানে পঞ্চকন্যা, চারি সখী, ওই রত্নসেনের স্ত্রী মাঝে রয়েছে, আর তার যে সখীগুলো ছিল তারা চারিদিকে আলাদা হয়ে গিয়েছে। ঠিক আছে, মানে তাদের দেখে তারা চারিদিকে আলাদা হয়ে যাওয়ার পর দেখছে কি, মধ্যে যে কন্যাখানি রূপে অতি রম্ভা যিনি নিপতিতা চেতন রহিত, মানে মধ্যেখানে যে কন্যাটা রয়েছে, মানে এই যে চারি সখীর মাঝে, পঞ্চকন্যার মাঝে একটা কন্যা যে মাঝে রয়েছে, যে রূপে অতি রম্ভা যিনি, মানে রম্ভা মানে বোঝো তো, রম্ভাকে, রম্ভা ছিল সেই একজন, মানে ভালো যে নাচ করতে পারতো, রাজরাজাদের সামনে ভীষণই ভালো যে নাচ করতে পারতো, সে রম্ভার থেকেও, এখানে দেখো যিনি শব্দটার বানান বা যিনি শব্দটা বা যিনি বানানটা কি আছে, বর্গীর জয় হস্যই দন্তার নয় হস্যি, তাই তো। কিন্তু যিনি বানান কি আমরা এটা লিখি, যিনি আমরা এটা লিখি না, তাহলে কি লিখি, যখন আমরা লিখি তখন আমরা এই বানানটা লিখি, কিন্তু এখানে বানানটা রয়েছে বর্গীর জয় হস্যই দন্তার নয় হস্যি। এখানে যিনি বলতে বোঝায় হচ্ছে জয় করা, এখানে জয় করেছে, কি জয় করেছে, এখানে জয় করেছে রম্বার চেহারা থেকেও মাঝখানে থাকা যে কন্যা, সে জয় করেছে। নিপতিতা চেতন রহিত, যে কিন্তু অচেতন অবস্থায় পড়ে রয়েছে, সেই কন্যার চেহারা দেখে সে মানে তাড়াতাড়ি করে আসছিল কি বলে, যাতে ওইখানে একটা ভেলা কেন দেখতে পাচ্ছি আমি, এই বলে সে আসছে। তারপরে দেখো কি বলছে, দেখিয়া রূপের কলা বিস্মিত হইল বালা, মানে এই যে যে কন্যা মাঝখানে অচেতন হয়ে পড়েছিল, সেই কন্যার রূপ দেখে বিস্মিত, কে, সমুদ্র রাজার কন্যা বিস্মিত। কে, এখানে বালা বলতে কিন্তু মেয়েকে বোঝায়, বালা শব্দের অর্থ হলো মেয়ে বা কন্যা। সে বিস্মিত, অনুমান করে নিজ চিতে, সে অনুমান করে নিয়েছে নিজে নিজে যে এই এত সুন্দর নারী কেন এখানে এসেছে, কেন, কিসের জন্য, এরকম। তারপরে সে কি কি অনুমান করছে, এরপর আমরা এগুলো জানবো। তাহলে দেখো কি প্রথম অনুমান করছে, এটা কিন্তু তার প্রথম অনুমান, 1 নম্বর অনুমান কি, ইন্দ্রশাপে বিদ্যাধরী কিংবা স্বর্গভ্রষ্টা করি অচৈতন্য পড়েছে ভূমিতে। ইন্দ্রের অভিশাপে বিদ্যাধরী, এখানে বিদ্যাধরী কাকে বলা হয়েছে,
বিদ্যাধরী এখানে বলা হয়েছে কিন্তু এই কন্যাখানিকে, যে ছিল কিন্তু অপরূপ সুন্দরী কন্যা, তাই তো? সে কি হয়েছে, কিংবা স্বর্গভ্রষ্টা, তাকে স্বর্গভ্রষ্টা করা হচ্ছে। এখানে বিদ্যাধরী শব্দের অর্থ তোমাদের বলছি। বিদ্যাধরী মানে কি বলতো, যারা ধরো ওই স্বর্গে নাচ গান করতো, তাদেরকে কোনো কারণে যদি, মানে তাদেরকেই বিদ্যাধরী বলা হয়েছে। সে কি হয়েছে, তখন এই পদ্মা অনুমান করছে যে কিংবা স্বর্গভ্রষ্টা সে কোনো কারণে স্বর্গ থেকে তাকে তাড়িয়ে দিয়েছে, এজন্যই হয়তো সে অচেতন হয়ে ভূমিতে বা মাটিতে পড়ে রয়েছে। এরপরে আমরা বাকি অংশগুলো পড়বো। এরপরে কি আছে, আরও কিছু সে অনুমান করছে, সেগুলো আমরা দেখব। চলো তাহলে আমরা কবিতার বাকি অংশটুকু পড়ে নিই। কি বলছে, বেকত দেখিয়ে আখি তেন বসন সাক্ষী বেথানিত হয়েছে কেশ বেশ। এখানে দেখো বেকত, এই যে বেকত শব্দটা, এটা একটু আনকোরা, তাই না? মানে অপরিচিত আমাদের সাথে, আগে মনে হয় দেখিনি এমন। এই বেকত শব্দের অর্থ হলো স্পষ্ট। স্পষ্ট করে কি দেখছে, দেখিয়ে আখি তেন বসন সাক্ষী, মানে এখানে পদ্মা চোখ দেখছে। কার চোখ? এখানে পদ্মাবতীর চোখ দেখছে। তারপর কি হচ্ছে, যেন বসন, এই বসন মানে নিশ্চয়ই তোমরা জানো, বসন মানে পোশাক আশাক। তার চোখ এবং পোশাক আশাক সাক্ষী দিচ্ছে কিসের, সেটা আমরা পরের লাইনে জানবো, কিন্তু আগে আমরা এই লাইনটার মানে জেনে নিই। বেধারিত হয়েছে কেশ বেশ, মানে এই যে কেশ মানে চুলগুলো সব এলোমেলো বা আলুথালু হয়ে রয়েছে, মানে তার চোখ দেখে এবং বসনগুলো এবং চুল এগুলো সাক্ষী দিচ্ছে। কিসের সাক্ষী দিচ্ছে? ওই যে আমরা পড়েছিলাম, অনুমান করছিল। কে অনুমান করছিল? পদ্মা, মানে তার মানে হলো সমুদ্র রাজার কন্যা পদ্মা অনুমান করছিল যে এই মেয়েটা কোথা থেকে আসতে পারে, সেইগুলো অনুমান করছিল যখন, সেই অনুমানেরই আরেকটি মানে দ্বিতীয়, সেটা এখানে কিন্তু বোঝাতে চাইছে। দেখো কি বলেছে, বুঝি সমুদ্রের নাও ভাঙ্গিল প্রবল বাউ মোহিত পাইয়া সিন্ধু ক্লেশ। বুঝি সমুদ্রের নাও, মানে সমুদ্রে যখন তারা আসছিল নৌকা চেপে, মানে নাওয়ে করে, ভাঙিল প্রবল বাউ মানে এখানে বাতাসে কি ভেঙেছে, নৌকা ভেঙেছে। কিসের নৌকা? মানে ওই যে এটা কিন্তু মনে করছে, এখানে পদ্মা মনে করছে হয়তো এই পদ্মাবতী, মানে যে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে সেই মহিলা বা সেই মেয়েটি সমুদ্রে আসার সময় যে নৌকা করে আসছিল, সেই নৌকা বাতাসের কারণে হয়তো ভেঙে গিয়েছে। তখন কি হচ্ছে, মোহিত পাইয়া সিন্ধু ক্লেশ। এই সিন্ধুতে, আমি সিন্ধু শব্দের অর্থ আগে বলেছি তো, সিন্ধু শব্দের মানে কি, সাগর বা সমুদ্র। সাগর বা সমুদ্রে তাদের কি হচ্ছে, ক্লেশ মানে হলো কষ্ট। তার মানে এই লাইনের মধ্য দিয়ে আমরা বুঝতে পারলাম এখানে আরেকটা অনুমান করছে কে, আরেকটা অনুমান করছে হচ্ছে পদ্মা। কি অনুমান করলো? দ্বিতীয় অনুমান করছে যে সমুদ্রে বাতাসের কারণে হয়তো তাদের নৌকা ভেঙে গিয়েছে, তার কারণেই কিন্তু এই মানে ভেঙে গিয়েছে, বোঝাতে চাইছে। মানে এই মানে মেয়েটা ওই সমুদ্র তীরে বা নদী তীরে পড়ে রয়েছে। দেখো তারপরে, চিত্রের পুতলি সমা নিপাতিত মনোরমা কিঞ্চিত আছয় মাত্র আশ্বাস, কিঞ্চিত আছয় মাত্র শ্বাস। চিত্রের মানে ছবির পুতলি মানে পুতুলের মতো, সমা মানে ছবির পুতুলের মতো, নিপাতিত মনোরমা মানে ওই যে অচেতন হয়ে পড়ে রয়েছে এমন বালিকা বা একটা মেয়ে, সে কি হয়েছে, তার মধ্যে কিঞ্চিত আছয় মাত্র শ্বাস, মানে অল্প শ্বাস চলছে। ওই চিত্রের পুতুলের মতো মেয়েটির মধ্যে কিঞ্চিত শ্বাস চলছে। অতি স্নেহ ভাবি মনে বলে পদ্মা ততক্ষণে বিধি মোড়ে না করো নৈরাশ। মানে ওই মেয়েটি কি দেখলো, পদ্মা তাকে দেখার পর তার মনে একটা স্নেহ জন্মাচ্ছে। কেন স্নেহ জন্মাচ্ছে যেটা আমরা জানবো। স্নেহ জন্মিয়ে পদ্মা ভগবানকে উদ্দেশ্য করে কি বলছে সেটা দেখো, বলছে বিধি মোড়ে না করো নৈরাশ, মানে ভগবান আমাকে তুমি নিরাশ করো না। কেন নিরাশ করো না? এখানে পদ্মা, সেই পদ্মাবতী বা অজ্ঞান অবস্থায় পড়ে থাকা মেয়েটির কে বলছে যে সুস্থ হয়ে যায়, এমন কামনায় কিন্তু সে ভগবানের কাছে করছে। তারপরে দেখো কি বলেছে, পিতার পুণ্যর ফলে এবং মোহর ভাগ্যের বলে বাহুরক কন্যার জীবন। এখানে বলছে পিতাকে, এখানে কিন্তু বলেছে পদ্মার পিতার কথা। পদ্মার পিতা সমুদ্র রাজা, তাই তো? সমুদ্র রাজা
যত পুণ্য করেছে সেই ফলসহ, এমনকি পদ্মার জীবনে বা ভাগ্যে যত ভালো কিছু আছে সব কিছুই যেন সে ওই কন্যাটা, সব কিছুর বিনিময়ে যেন ওই কন্যা ভালো হয়ে যায়, ওই মেয়েটি যেন সুস্থ হয়ে যায়। এই কথাই কিন্তু পদ্মা ভগবানকে উদ্দেশ্য করে বলছে যে ভগবান, আমার বাবার যত পুণ্য ফল আছে, আমার যত কিছু আছে ভালো কিছু, সব তুমি ওকে দিয়ে দাও, কিন্তু তুমি ওকে যেন সুস্থ করে দিও, এটাই বোঝাতে চাইছে। তারপরে দেখো, চিকিৎ চিকিৎ শিমু প্রাণপণ কৃপা করো নিরঞ্জন, দুঃখিনীরে করিয়া স্মরণ। তখন বলছে ভগবান, এই নিরঞ্জন মানে কি বলতো? নিরঞ্জন মানে হলো নিরাকার। নিরাকার কাকে বলা হয়? ভগবান। কারণ ভগবানকে তো আমরা কেউই দেখিনি, মানে তার যে আকার কীরকম সেটা তো আমরা জানি না, মানে কল্পনার উপর নির্ভর করে হয়। সেটাই বলছে যে ভগবান, তুমি ওই মেয়েটিকে ভালো করে দাও, কিন্তু তুমি শুধু ওকে ভালো করে দাও, তার উপর প্রাণপণ যত চিকিৎসা করতে হয় সেটা কিন্তু আমি করতে রাজি, কিন্তু তোমার কাছে আমার একটাই প্রার্থনা, তুমি যাতে ওই মেয়েটিকে ভালো করে দাও। চলো তাহলে কবিতার আর বাকি অংশটুকু দেখে নিই, তাহলেই আজকের মতো হয়ে যাবে। কবিতার একেবারে লাস্টে চলে এসেছি। কি শুরু হচ্ছে আবার? সখী সবে আজ্ঞা দিল, উদ্যানের মাঝে নিল, পঞ্চজন বসনে ঢাকিয়া। এখানে সখী, কার সখী বলো তো? এখানে সখী হচ্ছে পদ্মার সখী, মানে সমুদ্র রাজার কন্যা যে পদ্মা, সে তার সখীদের আজ্ঞা দিচ্ছে বা আদেশ করছে যে এই পঞ্চকন্যাকে, যারা সমুদ্রের মধ্যে ভেসে এসেছে, তাদেরকে উদ্যানের মাঝে নিয়ে চলো এবং তাদেরকে বসনে ঢেকে দাও। বসনে কেন থাকবে? কারণ তারা সমুদ্রের মধ্যে দিয়ে অনেকটা পথ অতিক্রম করে এসেছে, তাদের সারা গা পুরো ভিজে গিয়েছে, তাই তাদেরকে এখন নতুন বস্ত্র দিতে আজ্ঞা করছে পদ্মা, মানে বলছে তার সখীদের, এবং নতুন বস্ত্র দিতে, আর কি, উদ্যানের মাঝে নিয়ে যেতে। তাহলে দেখো, এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কিভাবে সে তার এই পঞ্চকন্যাকে সুস্থ করলো। দেখো, অগ্নিজালি ছেকে গাও, কেউ শিরে কেউ পাও, তন্ত্র মন্ত্রে মহৌষধি দিয়া। অগ্নিজালি মানে আগুন জেলে, কি করলো আগুন জেলে? ছেকে গাও মানে গা ছেকে দিচ্ছে, কেউ বা শির মানে কেউ মাথা ছেঁকছে, কেউ পাও মানে কেউ পা ছেঁকছে। ঠিক আছে, মানে আগুন, আগুনের শেকটা গায়ে দিচ্ছে, যাতে ওরা যেহেতু অনেকটা সমুদ্রের মাঝে ঠান্ডা জলের মধ্যে এসেছে, তাই আগুনের তাপ দিচ্ছে। তন্ত্র তন্ত্রে মন্ত্রে মহৌষধি দিয়া। তো তাদেরকে কিভাবে সুস্থ করলো তাহলে? তন্ত্র মতে কিংবা মন্ত্র মতে, আর কি, মহৌষধি। মহৌষধি মানে কি? ওই যে ভেষজ যে সমস্ত উদ্ভিদ হয় সেখান থেকে যে সমস্ত ওষুধ তৈরি করা হয়, তুমি এক কথায় বলতে পারো আয়ুর্বেদী ওষুধ দিয়ে, কিন্তু আয়ুর্বেদ ওষুধ দিয়ে তাদেরকে সুস্থ করেছিল। তারপরে, দণ্ডচারী এই মতে বহু যত্নে চিকিৎসেতে, পঞ্চকন্যা পাইল চেতন। দণ্ড, এই যে দণ্ড, দণ্ড কি বলতো? দণ্ড হচ্ছে সময়ের একক। সময়ের একক দণ্ড কি? চারি দণ্ড, মানে চার দণ্ডে পরে কি হলো? বহু যত্নে, প্রচুর যত্নের পর এই পঞ্চকন্যা বলতে ওই রত্নসেনের স্ত্রী, সাথে আরও যেই চার বান্ধবী এসেছিল তার সাথে, কিংবা আমরা বলতে পারি সিংহলের রাজকুমারী পদ্মাবতী, কি হলো? চেতন পাইল। এইটুকুর মধ্যেই কিন্তু আমাদের যে বিষয়বস্তু ছিল কবিতার, মানে সিন্ধু তীরে কবিতার, সেইটুকু শেষ হলো। তাহলে লাস্ট লাইনটা কি রয়েছে? দেখো, এই যে লাস্ট লাইন, সেইটুকুতে আমরা কি দেখব? শ্রীযুক্ত মাগন গুণী। এবার তোমরা বলতেই পারো যে মাগন, এখানে মাগন কি করে আসলো, বা মাগন কে, কেন তার নামটা আসছে? এই যে সৈয়দ আলাউলের নাম আমরা পড়েছি, মানে কবি সিন্ধু তীরের, এই ব্যক্তি কিন্তু এর মাধ্যমেই ওই আরাকান রাজসভায় আসতে পেরেছিল। মানে এই মাগন ঠাকুর বলতে আরাকান রাজসভার প্রধানমন্ত্রী ছিলেন এই মাগন ঠাকুর, যার অনুপ্রেরণাতেই কিন্তু ওই আলাউল এই সিন্ধু তীরে কবিতাটা বলতে পারো তুমি লিখেছে। তাই শেষে কি বলছে? শ্রীযুক্ত মাগন গুণী মহন্ত আরতি শুনি, হীন আলাউল সুরচন। তাই তাকে শ্রদ্ধা জানিয়ে, সৈয়দ আলাউল তাকে শ্রদ্ধা জানিয়ে বলছে যে আমি আমার রচনাটা শেষ করলাম, এইরকম। বুঝতে পারলে?
আশা করি কবিতাটি তোমরা ভালো করে বুঝতে পেরেছো। না বুঝতে পারলে বলো, আবার বুঝিয়ে দেবো। তাহলে আমরা নেক্সট দিন কি পড়বো? নেক্সট দিন আমরা পড়বো এই যে সিন্ধু তীরে কবিতা, এখান থেকে তোমাদের কি কি প্রশ্ন আসতে পারে সেইগুলো। ঠিক আছে, তো আজকে এইটুকুই। সকলে ভালো থেকে সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো। টাটা।